হাসিনার আমলে বছরে পাচার হয়েছে 16 বিলিয়ন ডলার। শ্বেতপত্রে চুরির তথ্য তুলে ধরা হয়েছে জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য। এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি, একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোপাট হাজার কোটি টাকা, ব্যবহার করা হয় স্বজনদেরও। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিলে স্থগিত। জয় বাংলা স্লোগান বাতিল চেয়ে আবেদন। রিমান্ড শেষে কারাগারের সাবেক মন্ত্রী দীপুমণি, ইনু ও মেনন। রামপুরা হাতিরঝিল ও শাহবাগ থানায় নতুন মামলায় শন অ্যারেস্ট। রাজশাহীর বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা ও দখল বাণিজ্যের অভিযোগ, নাম বাদ দিতে বড় অঙ্কের টাকা দাবি। করতোয়া নদী হত্যার অভিযোগ, টিএমএস এর বিরুদ্ধে দখল করে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা, অস্বীকার অভিযুক্ত সংস্থার। এবং আলেপ্পো দখলের পর সিরিয়া হামার দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা, দমনের প্রতিশ্রুতি ইরানের, নিবিড় পর্যবেক্ষণে নেতানিয়াহু। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। এনইসি সম্মেলন কক্ষে ব্রিফ করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আবারও সরাসরি চলে যাচ্ছে সেখানে। যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্যদাতারা, দুই যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয়, তাদের বুঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ে বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, আলোচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছেন। এইরকম আরো কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে। আমরা মনে করি আগামী বছরের প্রথম দিকে যদি এটা হয় এবং এর ভিতরে যদি ওই 5 মাসের মূল্যায়ন এবং 6 মাসের পরিকল্পনা প্রস্তুত হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্যগুলোকে যদি পরিষ্কারভাবে তারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ঠিক করে আসতে পারে, তাহলে এইটা উত্থাপন করা যাবে। এই উত্থাপন করলে পরে আমাদের বিদেশি সহযোগীরা বলবেন যে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করবেন এবং এই নিশ্চয়তাটা কার্যকরভাবে, দুর্নীতিহীনভাবে, মসৃণভাবে গরিব মানুষের পক্ষে কিভাবে কার্যকর হবে। সেহেতু আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসে একটা পাঁচটি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরো উদ্যোগী ভাবে যদি অর্থনৈতিক বিষয়াদিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ববোধ থেকেই আমরা কথাগুলো বলেছি। আমার কলিগরা আর কেউ কিছু যুক্ত করবেন? যদি না করেন তাহলে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। হ্যাঁ, কুমিল্লা 10 আসনে 5 বার এমপি নির্বাচিত হওয়া সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। শেয়ার বাজার থেকে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা, মালয়েশিয়াতে কর্মী রপ্তানি সিন্ডিকেট, কুমিল্লা সহ 7 জেলায় আইটি সেন্টার ও নলেজ পার্কের মেগা প্রকল্পের বিপুল টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি। নামমাত্র এমপি হয়ে কুমিল্লায় চাঁদাবাজি সহ সব প্রকল্পের অর্থ লোপাট করিয়েছেন উপজেলা চেয়ারম্যান ভাই ও স্বজনদের দিয়ে। এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সম্প্রসারণের মেগা প্রকল্পেও ভূমি অধিগ্রহণের আগে নামমাত্র মূল্যে পাহাড়ি জমি কিনে তা বিক্রি করিয়েছেন আকাশ ছোঁয়া দামে। সবশেষ সরকার পতনের আগেই অর্থ সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচিত লোটাস কামাল নামে, 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা। মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। লুটপাটের কোনো শেষ নাই, শেয়ার বাজার এগুলো তো আপনারা জানেনই। ওনার স্ত্রীও একজন মাফিয়া সদস্য, শুধু উনি কেন, ওনার মেয়েও একজন মাফিয়া সদস্য, যার নাম নাফিসা কামাল। কুমিল্লা সহ 7 জেলায় 533 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হলেও তা কোনো কাজেই আসেনি সাধারণের। এমনকি জমি অধিগ্রহণ থেকে ইট বালু সিমেন্ট সবই নিজ সিন্ডিকেট দিয়ে করিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন। এগুলি নিজেরা পারিবারিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে আইটি পার্ক। এটা জনগণের কি কাজে লাগবে আমরা জানি না। এছাড়া তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দিয়ে 7.8 একর জমিতে প্রায় 175 কোটি টাকা ব্যয়ে করিয়ে নেন নলেজ পার্ক। স্বজনদের মাধ্যমে এসব প্রকল্পের টাকা হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের। এদিকে কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলীয় প্রভাব খাটিয়ে ভাইকে 3 বার চেয়ারম্যান বানান কামাল। সারোয়ার লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে টাকা তোলা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লুটেছেন টিআর ও কাবিখার টাকা। এছাড়া 2018 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে 1655 কোটি 50 লাখ টাকা অনুমোদন দেয়া হলে প্রকল্প পাশ হওয়ার আগেই কামাল তার ভাই ও নেতাকর্মীদের দিয়ে পাহাড়, টিলা ও জঙ্গল ঘেরা জমি নামমাত্র মূল্যে কিনে 471 কোটি টাকায় 199 একর জমি বিক্রি করেন। অভিযোগ রয়েছে এ প্রকল্প থেকে সাবেক এ মন্ত্রীর ভাই সারোয়ার প্রায় 200 কোটি টাকা লোপাট করেছেন। এদিকে ভুক্তভোগীরা বলছেন, সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত 16 বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই, কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনা জামাত করে, শিবির করে, এমন কোন লোক নেই যাদের নামে মামলা হয় নাই। আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী দিবাদী বলে নাই, শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো। অগণিত মামলার আসামি ছিলাম, বাড়ি ঘরে ঢুকতে দেয় নাই। সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে ব্যাংক, বাসা ও অফিসের টাকা সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান লোটাস কামাল। নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ছুটি ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। অপরদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের ভিত্তিতে 2 আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক জানান, আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হল দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে।
সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাসানুল হক ইনু এবং মেনন এবং দীপু মনি তাদেরকে শাহবাগ এবং হাতিঝিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারা এজাহারনামী আসামি এবং তার মধ্যে হাতিঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা, আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। মামলার রায়ের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান তারেক রহমান। ইংরেজিতে লেখা পোস্টে তিনি জানান, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয়, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি, যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্র্যকে ধারণ করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রথম বৈঠকে বসেছে নতুন নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় আগারগাঁও নির্বাচন কমিশনে বসে এই বৈঠক। 14তম নির্বাচন কমিশনের প্রথম সভায় সভাপতিত্ব করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সভায় 4 জন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সভায় 4 জন নির্বাচন কমিশনারের মধ্যে বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টন করা হবে। আলোচ্য সূচিতে আছে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়টিও। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তির বিষয়ে কমিশনকে অবহিত করবেন কর্মকর্তারা। দেখছেন সংবাদ দুপুর। রাজশাহীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এমন ঘটনা থেকে বাদ যাননি নিজ দলের কর্মীরাও। এছাড়া 5 আগস্টের পর পুকুর ও জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। গোদাগাড়ী থানার 5 আগস্টের মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি হয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। ক্ষুব্ধ বিএনপি নেতারা মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। 5 আগস্টের পর মামলা থেকে নাম বাদ দিতে ছাত্রলীগ নেতার কাছে টাকাও দাবির অডিও ফাঁস হয়েছে। আপনি বললেন যে ছোট ভাই কিছু দিও আমাকে, কিন্তু ভাই পরবর্তীতে আপনি বললেন যে আমি কি ভিখারি নাকি যে তুমি আমাকে 2000 টাকা দিবা। এই জিনিসটা ভাই আমার খারাপ লেগেছে শুনতে। ঢালাও মামলা ও টাকা দাবির ঘটনায় বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে ঢালাও মামলা আমরা পছন্দ করি, যেরকম আওয়ামী লীগ করেছে আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করুক। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ যেন কোনো মিথ্যা মামলায় যেন না যায়। এখন ভুয়া কিছু লোক বিএনপির লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লোটার জন্য মামলা করছে। শুধু মামলা নয়, বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে গেল 3 মাসে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগও উঠেছে। বাগমারায় বিএনপি জামাতের নেতাকর্মীদের পুকুর দখল ও সরকারি খাস জমি দখল করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব। পুকুর সহ 13 একর জমি দখলের চেষ্টা
নিচ্ছেন বিএনপি নেতারা। এখানে বিষয়টা তো ওদের সাথে, ওরা চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, সবকিছু আপনার জানা। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামাল হোসেন। একটু তদন্ত করে দেখেন ভাই, 5 আগস্টের পরে কোথায় ঘিরে দিছি আর কোথায় কি করতে একটু দেখেন। আপনি হয়তো শুনছেন, একটু ভালো করে দেখেন। আমার এটা আপনার কাছে দাবি থাকলো। কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মামলাগুলোর তদন্তে সেদিকে নজর দেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। সেই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। গ্রেনেড হামলা মামলার রায়ে দেশবাসী ন্যায় বিচার পাওয়া নিয়ে আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, গেল 16 বছরে আওয়ামী লীগ সরকার অসংখ্য মিথ্যা মামলা করেছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে। নেতাদের দমন করতে প্রাণদণ্ডের চেষ্টা করেছে, কিন্তু বিএনপি প্রতিহিংসা চরিতার্থ করার রাজনীতি আগেও করেনি, ভবিষ্যতেও করবে না। এ সময় চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন বলেও আশা জানান তিনি। এই রায়টি একটি মাইল ফলক রায়। এরপর থেকে রাজনৈতিক কারণে কাউকে হেনস্থা করা হবে না, এবং আমাদের মহাসচিবও বলেছেন যে এবং এই ধরনের এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে, যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন। এখনো সময় আছে। দুটি দেশ দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে করতোয়া নদী। গোবিন্দগঞ্জের খুলশী থেকে বগুড়া শাহজাহানপুরের দুবলাগাড়ি পর্যন্ত 60 কিলোমিটার এলাকা জুড়ে দখলদাররা যেন এক প্রকার গলা টিপে ধরেছে নদীটির। আর দখলের শীর্ষে থাকার অভিযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর বিরুদ্ধে। নদীর জায়গা দখল আর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা, বাণিজ্যিক ভবন কিংবা দীর্ঘমেয়াদী প্রকল্প। সঞ্জু রায়ের প্রতিবেদন। দখল দূষণে মরতে বসেছে একসময় স্রোতস্বিনী করতোয়া নদী। এ নদীকে ঘিরে রয়েছে পুণ্য সভ্যতার নানা ইতিহাস। আর এ দখলদারদের শীর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। সংস্থাটির বিরুদ্ধে এর আগে গতিপথ পরিবর্তন করে নদীর জায়গায় ইকো পার্ক ও স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এর আগে 2023 সালে নদী দখলের অভিযোগে সংস্থাটিকে 10 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে আবারও আলোচনায় সংস্থাটি। এবার ময়লা ফেলে নদীর জায়গা দখল করে প্রাইভেট পুনঃ ইকোনমিক জোন সহ নানা স্থাপনা গড়ে তুলছে সংস্থাটি। তাদের দাবি, লিজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এছাড়াও নদী ঘেঁষে মেরিন একাডেমির ভবন নির্মাণ, বিশাল এলাকা জুড়ে নার্সারি গড়ার পাশাপাশি এখনো প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা। পৌরসভার ময়লাগুলো আনে ফালাই যাতে জমিতে ফসল না হয়, এভাবে জমিগুলো দখল করতেছে। আর সেটা আস্তে আস্তে এখন নদী দখল করা শুরু করে দিছে। সংস্থাটি লিজ নিয়ে স্থাপনা নির্মাণের দাবি করলেও তা ভিত্তিহীন বলছে স্থানীয় উপজেলা প্রশাসন। তারা যেটা বলে যে জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে তারা এই কাজগুলো করছে, কিন্তু এটি আসলে একেবারেই ভুল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা TMSS কেনই বা নদী দখলে নাছোড়বান্দা, তার উত্তর জানে না কেউ। তারপরেও করতোয়া নদীকে বাঁচাতে দ্রুত TMSS সহ সব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বগুড়ার সচেতন মহলের। এই বিষয়গুলি সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটা পার্ককে কেন্দ্র করে সেই নদীর গলা চেপে বসে ধরেছে। আসলে নদী সবার সম্পদ, নদীটা আসলে উদ্ধার করা প্রয়োজন। এত কিছুর পরেও নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন TMSS। একই বিষয় নিয়ে বারংবার আসলে অভিযোগ করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। যদিও TMSS এর নদী দখলের চিত্র নিজ চোখে দেখে জেলা প্রশাসক জানান, মৃতপ্রায় করতোয়ার প্রাণ ফেরাতে দ্রুততম সময়ে উচ্ছেদ করা হবে সব দখলদারকে। যত বড় দখলদারই হোক না কেন, আমরা নদী উদ্ধার করব, নদীর জায়গা উদ্ধার করব। এর অংশ হিসেবে প্রথমে আমাদের কার্যক্রমটা হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করা। দখল দূষণ মুক্ত হয়ে আবারও খরস্রোতা রূপে বহমান হোক করতোয়া, গড়ে উঠুক নদী কেন্দ্রিক জীবিকা, রক্ষা পাক জীববৈচিত্র্য, এমনই প্রত্যাশা সবার।
সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না, শিল্প কারখানায় ভালো পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। রোববার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের সরকারকে সময় দিতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে শিল্প সম্পর্কের উন্নতি এবং সমন্বয়ের জন্য সরকার, মালিক সংগঠন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং শ্রমিক সংগঠন যৌথভাবে একটি ত্রিপক্ষীয় ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। এর মাধ্যমে শ্রমিক এবং মালিকদের মধ্যে সুসংহত সম্পর্ক গড়ে উঠবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। I can't vouch that everything will be done. I have a alalgi lecturer, Bhasha Dharam সব ঠিক হয়ে যাবে, হবে না। We're trying to resolve that crisis as well as soon as possible. আপনার সমস্যা থাকবে, সমস্যার সমাধান আমরা একত্রে করতে পারবো, এককভাবে করতে পারবো, আমরাই করতে পারবো। Don't have to call others. দেখছেন সংবাদ দুপুর। আলেপ্পো দখলের পর সিরিয়ার হামা প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর। চলমান অস্থিরতার মধ্যে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সার্বিক এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন আফরিন মৌ। সিরিয়ার আলেপ্পো শহরটি দখলে নেয়ার পর থেকে একের পর এক ভিডিওর সামনে আনছেন বিদ্রোহীরা। এমনকি আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজকীয় বাসভবনেও ঢুকে পড়েছেন তারা। স্থানীয় সময় রোববার এমনই এক ভিডিও প্রকাশ করা হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশের পর এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর নজর দেশটির চতুর্থ বৃহত্তম প্রদেশ হামারের দিকে। প্রদেশটি দখলে অগ্রসর হচ্ছে তাহরির আল শাম, এমনই খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর। এমনকি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধারের কথাও জানানো হয়। রোববার রুশ বাহিনীর বিমান হামলায় ৩ শতাধিক সেনা নিহতের খবরও ছড়িয়ে পড়ে। এমনকি এখন পর্যন্ত এইচটিএস এর অন্তত ১,০০০ সেনা হত্যার দাবিও আসাদ বাহিনীর। এদিকে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরেও। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটিতে রোববার দফায় দফায় এইচটিএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়ান ও সিরীয় সেনাবাহিনী। সার্বিক এ পরিস্থিতিতে রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ায় যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের এক পর্যায়ে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দেন আব্বাস। অন্যদিকে সিরিয়ার চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বুধবার আচমকাই আলেপ্পো শহরে বড় পরিসরে চতুর্মুখী আক্রমণ চালায় বিদ্রোহীরা। হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় আসাদ বাহিনী। এর পরপরই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তাহরির আল শাম বিদ্রোহী গোষ্ঠী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিমা বিশ্বে শুরু হয়েছে বড়দিনের আমেজ। ডিসেম্বরের শুরুতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ধুমধামের সঙ্গে উদযাপন করা হয় দিনটি। বিভিন্ন আয়োজনের মাধ্যমে রাতের পরিবেশকে আলোকিত করা হয় এই সময়। আরবিদ আফসারের রিপোর্ট জানাচ্ছেন নাসরিন আক্তার। স্লোভেনিয়ায় গভীর রাতে গান গাইছে একদল শিশু কিশোর। তাদের সঙ্গে গানের আসরে যোগ দিয়েছে দর্শকরাও। রাত গভীর হলেও একটি বড় গাছের নিচে জমায়েত হয়েছে শত শত মানুষ। হঠাৎ করে আলো জ্বালালে অন্ধকার পরিবেশ ধরা পড়ে ভিন্ন রূপে। গাছে সাজানো মাঝের তারাটি আলোয় জ্বলজ্বল করছে। বড়দিন উপলক্ষে এভাবে ডিসেম্বর মাস শুরু করেছে পশ্চিমা বিশ্ব। আমি দেখতে পাচ্ছি যে শিশুরা ইতোমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে। তাই আসুন আমরা চারিদিক আলোকিত করে তুলি এবং দিনগুলোকে উদযাপন করি।
শুধু স্লোভেনিয়ায় নয়, স্পেনের বার্সেলোনার পথঘাট সাজানো হয়েছে বাহারি সব কারুকাজে। সুন্দর করে টাঙানো হয়েছে চাকা আকৃতির আলোকিত সব শিল্পকর্ম। এর মধ্যে নজরকাড়া দৃশ্য ফোনে ধারণ করছে পথচারীরা। এ ধরনের পরিবেশ আপনাকে বড়দিনের সঙ্গে আরো যুক্ত করে। বার্সেলোনায় এই সময়টি পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য অনেক সুন্দর। গ্রিসের রাজধানী এথেন্সেও হরেক রকমের আলো দিয়ে সাজানো হয়েছে গাছপালা। পাশাপাশি আয়োজন করা হয়েছে কনসার্ট, যা দেখতে ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ। আমি মনে করি এটি শিশু এবং তরুণদের জন্য মজাদার হবে। তারা প্রচুর ছবি তুলবে। আমি আশা করি এই বড়দিন সবার জন্য সুস্বাস্থ্য বয়ে আনবে। মেক্সিকোতে দিনটি উদযাপন করা হচ্ছে ভিন্ন রূপে। আলোর বদলে মেক্সিকো শহরের মানুষ নেমেছে প্যারেডে, যার নাম বোলোফেস্ট। স্পাইডারম্যান, টেডি বেয়ার সহ বিশাল আকৃতির পুতুল নিয়ে রাস্তায় নেমেছে তারা। নভেম্বরের শেষ দিনে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় এই প্যারেড। বড়দিন উৎসব পালন করা হবে 25 ডিসেম্বর। তবে তার আগাম প্রস্তুতি হিসেবে ডিসেম্বরের প্রথম দিনটি ধুমধামের সঙ্গে উদযাপন করে পশ্চিমা বিশ্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।